নৌকাটাকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়ে গেলেন রহিম মাঝি। আজকে তার রাতে মাছ ধরার দায়িত্ব পড়েছে। মাছ নদীতে গিয়ে জাল ফেলে দিল সে। না, কোন মাছ আইতেছে না। এরম হলে কিভাবে হইবে? সানোয়ার কর্তার বাসায় যত রাইতে হোক মাছ পৌঁছাতে হবে। কাল সকাল সকাল কর্তার মেয়ে শ্বশুর বাড়ি থেকে কুটুম আসবে। অগত্যা রহিম নৌকা নিয়ে আরো গভীরে ঢুকলো। এখানে এসে জাল ফেলতে রহিম হুট করে বড় বড় মাছ পেতে লাগলো। এই তো বড় মাছ আসছে। এই এক দুই দেখছি ভরে গেলেই আজকের মতন আর লাগবো না। দুবার জাল ফেলেই তার সমস্ত ডেকচি ভরে গেল। নদীতে মাছ ধরা ক্ষান্ত দিয়ে এবার রহিম মাঝি নৌকা চালিয়ে ওই পার গেল। এক চিলতে আলো আসে এরম এক জায়গায় নৌকাটা বেঁধে এক ডিকচি মাছ আর হারিকেন হাতে সানোয়ার কর্তার বাড়ি গেল। কর্তা, ও কর্তা, আমি রহিম মাঝি মাছ নিয়ে আইছিলাম। ও রহিম, দে দেখি, যে উপকার হলো আমার। আয় আয়, ভেতরে আয়। না কর্তা, না, ওটা ডেরায় রেখে আইসি। আজ যায়, কাল বিয়াল বেলায় আসবো নে। আচ্ছা, বেশ বেশ, সাবধানে যাস তবে। জি কর্তা। মাছ দিয়ে ফিরে আসার সময় নৌকার অদূরে এসে হারিকেনটা দপদপ করে নিভে গেল। বাকিটা পথ একা যেতে হবে ভেবেই রহিমের বিরক্ত লাগে। নৌকার থেকে একটু দূরে এসে রহিম আবছা আলোতে দেখতে পেল নৌকার ওপর অদ্ভুত কিছু প্রাণী। আবছা আলোয় ওদেরকে শিয়ালের মতো কিছু একটা মনে হচ্ছিল। রহিম এগিয়ে গিয়ে দেখে অনেকগুলো সেই রকম প্রাণী মিলে মাছগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। রহিম তৎক্ষণাৎ বৈঠা নিয়ে তাদেরকে তাড়াতে গেল। কিছুক্ষণের মাথায় সবাই একে একে জলে নেমে গেলেও একটা বাচ্চা প্রাণী রয়ে যায়। রহিম অনেকবার তাড়ানোর পরেও না গেলে ও বৈঠা দিয়ে প্রাণীটাকে মারতেই প্রাণীটা মৃতদের মতো লুটিয়ে পড়ে। তারপর সেই মৃতদেহটা দুধের মতো তরল হয়ে নদীতে বেয়ে গেল। রহিম ভয় পেয়ে গেল। হাই হাই, এ কি অলক্ষণে জিনিস! নদীতে নামার সাথে সাথেই ভীষণ কালবৈশাখী ঝড় শুরু হলো। কি ভয়ানক সেই পরিবেশ! সাথে বারবার ফিসফিসে আওয়াজে শোনা গেল, যাস নে, মরবি, তোর বংশ নির্বংশ হবে। একই কথা বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। রহিম খুবই দ্রুত নৌকা চালাতে লাগলো। পাশ থেকে ওই প্রাণীগুলো উঠে আসতে লাগলো, কিন্তু রহিমের দ্রুততার সাথে পেরে উঠল না। রহিম কোনোভাবে নদীর তীরে পৌঁছালো। রহিম দৌড়ে উঠে সাঁকো পার হতেই সামনে কিছু অদ্ভুত প্রাণীকে দেখল। আগের প্রাণীগুলোর 4 পা ছিল, কিন্তু এগুলোর 8 পা। রহিম প্রচন্ড ভয় পেয়ে যায়। পেছন ফিরে দেখে ওই একই রকম প্রাণীগুলো। ওরা সবাই এগিয়ে আসতে থাকে ওর দিকে।
ঠিক সেই সময় কিছু মানুষের আওয়াজে ওরা হাওয়ার মতো উড়ে যায়। রহিম দৌড় দেয়। এক দৌড়ে সে তার ঘরে পৌঁছে যায়। ও হৃদয়ের বাপ, কি হলো তোমার? হৃদয়, হৃদয় রে, তুই এক্ষুনি কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আয় রে বাপ। হৃদয় কবিরাজ ডাকতে গেল। কবিরাজের বাড়ি ছিল সাঁকোর ওপারে। হৃদয় সাঁকোতে উঠতেই ওর সামনে ওই জিনিসগুলো হাজির হলো। প্রচন্ড ভয়ে ও অজ্ঞান হয়ে পড়ে গেল। কি ব্যাপার রাজীব, হৃদয় এখনো ফিরলো না? রাত পেরিয়ে ভোর হয়ে গেল, ওদিকে তোর বাপের তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, মানুষটা আবল তাবল বইচ্ছে। আমিও কিছুই বুঝতে পারছি না মা, আমি কি একটিবার যাইবো? যাইবি, কিন্তু জলদি ফিরে আসিস বাবা। এই একলা একলা আমি সামাল দিবার পারবো না। আচ্ছা মা। রাজীব বাড়ি থেকে বের হলো বড় ভাই হৃদয়কে খুঁজতে। সাঁকোর উপর উঠে যা দেখলো তাতে তার পায়ের নিচের মাটি সরে গেল। হৃদয়ের রক্তাক্ত লাশ পড়ে আছে। দৌড়ে লাশের কাছে গেল। একেবারে ভয়ে ভয়ে অবস্থা শরীরটার, কলিজা খুবলে বের করা হয়েছে, বিভৎস মুখ তার। বড় ভাইয়ের লাশের উপর আছড়ে পড়তেই লাশটি উঠে যায়। সাথে সাথে হৃদয়ের লাশ ওকে খামচাতে লাগলো এবং কামড় দেওয়ার জন্য উদ্যত হলো। সেই সময় কিছু লোক কাজে যাবার জন্য সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। ওরা দৃশ্যটি দেখে রাজীবের দিকে এগিয়ে আসতে থাকে। লাশটা তখনই একদম ভোজবাজির মতো উধাও হয়ে যায়। এই দৃশ্য দেখে খিঁচুনি রোগীর মতো কাঁপতে থাকে। এ কি হইল সব? কি ভয়ঙ্কর! দেখ রাজীব কেমন করছে। ধর ধর ওকে, সবাই ধর, এখনই ঘরে নিয়ে চল। ওকে ধরাধরি করে সবাই মিলে বাড়িতে নিয়ে যায়। কি হয়েছে আমার রাজীবের, কি হয়েছে? আর হৃদয়, হৃদয় কই? ও মোর খোদা, কি হয়েছে এগুলো? বুবু, আমরা কাজে যাইছিলাম, এই তখন হায় হায়, এ কি কইছো তোমরা? কি হইবে এখন? আমি কি কইব? তুমি চিন্তা করো না বুবু, আমরা হুজুর ডাকতে পাঠাইছি। হুজুর আসলেই সব সমাধান হয়ে যাবে। হুজুর, আমাদের বাঁচান আপনি, আমি কিছুই বুঝতে পারছি না, এইসব কি হয়েছে? রাজীবের এখনো জ্ঞান ফিরেনি হুজুর। রহিমের ওপর বজ্জিনের আছর হয়েছে, এই কথা একেবারে স্পষ্ট। আর ছেলেটির খামচের দাগটাও অতি অস্বাভাবিক। ওদের কথা মতো হৃদয়কে সেই জিনেই মারছে। কিন্তু কেন হুজুর? উনি পকেট থেকে একটা আয়না বের করলেন। মনে মনে কিছু একটা পড়ার পরেই আয়নায় সেদিন রাতের দৃশ্য ভেসে ওঠে। সকলে বেশ অবাক হয়ে সেই দৃশ্য দেখলেন। ওই প্রাণী আর কিছু না, জিন ছিল। আর তোর স্বামী তাদের মেরেছে। যেটাকে প্রাণে মেরে ফেলেছে সেটা ছিল ওই জিনের ছেলে, একমাত্র বংশধর। ওরা কাউকে ছাড়বে না, তোর বংশ ধ্বংস করবে ওরা। বা আপনি কিছু করুন দয়া করে হুজুর। বুবুর আর কেউ নাই হুজুর, আপনি বাঁচান। ওর স্বামীকে বাঁচানো আমার পক্ষে সম্ভব না, তবে ছেলেটাকে বাঁচানোর একটা চেষ্টা করে দেখতে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত?
সে আর স্বাভাবিক হবে না। আমি তাতেই রাজি হুজুর। আমার জাদুর মানিক দুধে ভাতে না থাকুক, তবু বাইচে তো থাকুক। হুজুর এবার ব্যাগ থেকে একটা আপেল বের করলেন। হাত দিয়ে চাপ দিতেই সেখান থেকে লাল রঙের রস জাতীয় কিছু একটা বের হয়। সেটাকে তিনি সরাসরি ওই ছেলের মুখে ঢেলে দেন। এবার ছেলেটা 3 বার কাঁপুনি দিয়ে জেগে উঠল। ওর মুখ থেকে খামচির দাগ চলে গেল। ঠিক তার সাথে সাথেই বাবা একটা বিকট চিৎকার দেয়, যেন তার কেউ হৃৎপিণ্ড ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তার সমস্ত শরীর নীল হয়ে গেল। মুখ দিয়ে সাদা রঙের দুধের মতো কিছু একটা বের হয়ে এলো এবং সাথে সাথেই উনি মারা গেলেন। হুজুর 3 বার ওকে ফু দিয়ে বুকে হাত দিয়ে কিছু একটা পড়লেন। ওই মৃতদেহটাকে নদীর মধ্যে ছেড়ে দিয়ে আয়, নইলে ওই দেহের কামনায় ওরা তোদের পিছু ছাড়বে না। ওই জিনের আঁচড় কি কেটে গেছে হুজুর? এসব জিনিস কখনো আজীবনের জন্য যায় না। তোদের সবাইকে অনেক সাবধানে থাকতে হবে। আজ থেকে আজীবনের জন্য রাত্রিবেলায় ওই নদীতে মাছ ধরা বন্ধ। রাতের বেলায় কোনো পশু পাখিকে মারা তো দূর, তাদের সংস্পর্শে যাওয়া ভুল হবে সবার জন্য। হ্যাঁ, আপনি অনেক বড় উপকার কইরেছেন হুজুর। আমার পোলাটা বাইছিল আপনার জন্য। যা বলেছি তোরা সবাই মনে রাখিস। হুজুর চলে গেলেন। সেই রাতের বেলায় সেই গ্রামের শুধু নদীতেই না, গ্রামের সব নদীতেই মাছ ধরা বন্ধ হলো।